হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের আবারও নতুন বায়োলজির একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বায়োলজির যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে গিয়ে সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, তো সার্কুলেটরি সিস্টেম এর মানে কি চলো আমরা দেখে নিই। সার্কুলেটরি এর বাংলার হচ্ছে গিয়ে সংবহন, সিস্টেম মানে বাংলা বলে তন্ত্র, তোমরা সবাই জানো। ঠিক আছে, হচ্ছে গিয়ে তন্ত্র। ঠিক আছে, তো সার্কুলেটরি সিস্টেম মানে বাংলা হচ্ছে সংবহন তন্ত্র। তো এখানে আমরা সার্কুলেটরি সিস্টেম বলতে এখানে আমরা কি সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো সার্কুলেটরি মানে কি, এখানে আমরা কি সম্পর্কে পড়বো না, সার্কুলেশন। ঠিক আছে, আর সিস্টেম মানে জানো যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন রকমের জৈবিক ক্রিয়াকলাপ হয়, বিভিন্ন রকম দেহের মধ্যে আমাদের কাজ হয়। সেই কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য কিছু কিছু অঙ্গ হেল্প করে। যে নির্দিষ্ট কাজটি করার জন্য যে সমস্ত অঙ্গসমূহ হেল্প করে তাদের নিয়ে তৈরি হচ্ছে একটা সিস্টেম বা তন্ত্র। ঠিক আছে, সিস্টেম বা তন্ত্র বলতে কি বুঝি, কোনো আমাদের দেহের মধ্যে সংগঠিত কোনো একটা নির্দিষ্ট কাজ করার জন্য যে সমস্ত অঙ্গসমূহ হেল্প করে তাদের একত্রে বলা হয় সিস্টেম। যেমন ধরো তুমি তোমার একটা বাড়ি তৈরি করবে, তো বাড়ি তৈরি করার জন্য আমাদের কী হয়, আমাদের অনেক রকমের মেশিনের দরকার হয়। ঠিক আছে, সেই সমস্ত মেশিন নিয়ে একসঙ্গে কী বলা যায়, একটা সিস্টেমের মধ্যে পড়ছে। ঠিক আছে, ঠিক সেই রকমই আমাদের এখানে নির্দিষ্ট কাজটা কি না, সার্কুলেশন অর্থাৎ সংবহন। ঠিক আছে, সার্কুলেশন মানে সংবহন। তো এই কাজটা করার জন্য বিভিন্ন রকম অঙ্গ হেল্প করে। তো কোন কোন অঙ্গ হেল্প করে চলো আমরা দেখে নিই। আমাদের দেহের মধ্যে সার্কুলেশন করতে কোন কোন অঙ্গ হেল্প করে। ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের ব্লাড। নেক্সট হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। ঠিক আছে, তো আমাদের তাহলে বডিতে সার্কুলেশন অর্থাৎ একে কি বলছে, সংবহন ক্রিয়াটি সম্পন্ন করার জন্য কোন কোন অঙ্গ আমাদের হেল্প করছে, ব্লাড, হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। ঠিক আছে, তো চলো আমরা এবারে জেনে নিই যে সার্কুলেশন মানে কি। সার্কুলেশন আমরা কাকে বলবো, সার্কুলেশন মানে সংবহন অর্থাৎ কি না পুরো বডিতে পরিচালন করা, ছড়িয়ে পড়া, তাকেই বলছে সার্কুলেশন। ঠিক আছে, তো আমাদের দেহের মধ্যে সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কী হচ্ছে না, আমাদের দেহের মধ্যে কোনো একটা উপাদান, আমাদের বডির মধ্যে কোনো একটা উপাদান কী হচ্ছে, একটা জায়গা থেকে পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়া যে প্রসেসটা, এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে সার্কুলেশন। ঠিক আছে, যেমন ধরো আমরা কোনো খাবার খেলাম বা এই যে খাবারটা খেলাম, সেই খাবারের যে উপাদানটা পৌষ্টিক যে উপাদানটা, সেটা কি হচ্ছে আমাদের পুরো বডিতে ছড়িয়ে পড়ছে, তাই না? সেই পুরো বডিতে যে ছড়িয়ে পড়ছে, সেই পুরো বডিতে ছড়িয়ে পড়ার প্রসেসটাকেই বলছে কি, সার্কুলেশন। বা তোমাদের ধরো তুমি অসুস্থ হয়েছ, তুমি কি করবে, মেডিসিন নেবে, ওষুধ খাবে। তো সেই যে মেডিসিন নিলে, মেডিসিনটা কি হচ্ছে, যেখানে তোমার বডির পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে, তবেই তো সেটা কাজ করবে, তাই না? শুধুমাত্র তোমার স্টোমাকে পড়ে থাকলে তো হবে না, তোমার পুরো বডিতে ছড়িয়ে পড়বে। তো সেই যে পুরো বডিতে যে ছড়িয়ে পড়ছে, সেই প্রসেসটাকেই কি বলছে, সার্কুলেশন। ঠিক আছে, তাহলে সার্কুলেশন মানে কি, আমাদের দেহের মধ্যে সার্কুলেশনে কি হচ্ছে না, আমাদের দেহের বিভিন্ন পদার্থ, বিভিন্ন উপাদান কি হচ্ছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় পুরো বডিতে ছড়িয়ে পড়ার প্রসেসকে বলছে সার্কুলেশন। ঠিক আছে, বুঝতে পারলে? যেমন ধরো তোমার বাড়িতে কোথাও তুমি ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তোমার বাইরে কোথাও ধোঁয়া সৃষ্টি হচ্ছে, এবার সেই ধোঁয়াটা কি হচ্ছে, ধীরে ধীরে তোমার পরিবেশের মধ্যে, তোমার রুমের মধ্যে ছড়িয়ে পড়ছে। তুমি বা ধরো তুমি কোথাও একটা ধূপ জ্বালিয়েছো বা ধোঁয়া দিচ্ছ, ঠিক আছে, তো সেটা কি হচ্ছে, ধীরে ধীরে তোমার রুমের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেই যে ধীরে ধীরে রুমের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেই প্রসেসটাকে কি বলছে, সেই প্রসেসটাকে বলছে সার্কুলেশন। ঠিক আছে, তো
এখানে সার্কুলেশনে আমাদের হেল্প করছে কে কে, তিনটি অঙ্গ, কে না ব্লাড, হার্ট এবং হচ্ছে ব্লাড ভেসেলস। তো এখানে কি হচ্ছে সরি হার্ট কি করছে, হার্ট হচ্ছে কি আমাদের বডিতে এখানে পাম্পের মতো কাজ করছে। আমাদের পাম্পার থাকে না, পাম্প, তো পাম্প মেশিনের মাধ্যমে আমরা কি করি, জল তুলি আমাদের মাটির নিচ থেকে, কি হয় প্রেসারের মাধ্যমে, প্রেসার পাম্প হচ্ছে গিয়ে প্রেসার সৃষ্টি করে, দেন হচ্ছে গিয়ে জল তোলা হয়। ঠিক সেই রকমই হার্ট কি করে, আমাদের ব্লাডকে পাম্প করে কি করে, আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়তে হেল্প করে। ঠিক আছে, যেরকম আমাদের কি হয় পাম্পার মেশিনের মাধ্যমে জল হচ্ছে গিয়ে মাটির নিচ থেকে আমাদের জল ওঠে। ঠিক আছে, ঠিক সেই রকমই হার্ট কি করে, হার্ট হচ্ছে গিয়ে পাম্প করে আমাদের ব্লাডকে রিলিজ করে, বডিতে ছড়িয়ে পড়তে হেল্প করে। ঠিক আছে, তাহলে আমাদের বডিতে তাহলে মোটর বা পাম্পের কাজ কে করছে, হার্ট। তাহলে হার্ট কি করছে, এই যে পাম্পের মতো কাজ করছে আমাদের বডিতে। এবারে পাম্প করে সে কি ছড়াচ্ছে, পাম্প করছে সে কাকে পাম্প করছে, যেরকম আমাদের মোটর বা পাম্পার কি করছে, জল পাম্প করে ওপরে ওঠাচ্ছে। ঠিক সেই রকমই হার্ট কি করছে, পাম্প করে কাকে রিলিজ করছে না, ব্লাডকে রিলিজ করছে। তাহলে এখানে জলের কাজটা কে করছে, ব্লাড। মনে করো ব্লাড হচ্ছে কি জল, আর হার্ট হচ্ছে কি আমাদের পাম্পার মেশিন। ঠিক আছে, তো হার্ট কি করছে, পাম্প করে আমাদের ব্লাডকে রিলিজ করছে। এবারে আমাদের পাম্পার মেশিনের মাধ্যমে আমরা জল, তো মাটির নিচ থেকে আমরা জল প্রেসার সৃষ্টি করে আমরা জল তুললাম। ঠিক আছে, কিন্তু এবার জলটা নির্দিষ্ট জায়গায়, আমার যেই জায়গায় লাগবে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কার ব্যবহার করি, পাইপের ব্যবহার করি। পাম্পের সাথে, পাম্পার মেশিনের সাথে পাইপ লাগানো থাকে। ঠিক আছে, পাম্পার মেশিনের সাথে পাইপ লাগানো থাকে না, সেই পাইপের মাধ্যমে কি আমাদের যেখানে জল লাগে সেই পাইপটা আমরা সেখানে সেট করি। দেন কি হবে, পাম্পের মাধ্যমে আমরা জল তুললে পাইপের মাধ্যমে জল গিয়ে সেই জায়গায় পৌঁছবে। ঠিক সেই রকমই আমাদের ব্লাড ভেসেলস কি হচ্ছে তো ব্লাড ভেসেলস কি হচ্ছে, আমাদের হার্টের সাথে যুক্ত থাকছে। ঠিক আছে, হার্টের সাথে যুক্ত থাকছে। সে কি করছে, হার্ট হচ্ছে গিয়ে পাম্প করছে, হার্ট কি করছে, হার্ট হচ্ছে গিয়ে ব্লাডকে পাম্প করছে, পাম্প করে কি হচ্ছে, ব্লাড ভেসেলসের মাধ্যমে সেই ব্লাড কি হচ্ছে, যেখানে যেখানে প্রয়োজন সেই জায়গায় সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? মনে করো এটা হচ্ছে কি তোমার হার্ট, ঠিক আছে, হার্ট কি করছে, হার্ট হচ্ছে পাম্প করছে। ঠিক আছে, সংকোচন হচ্ছে, পাম্প করে কি করছে, ব্লাড রিলিজ করে কি হচ্ছে, এরকম এর সাথে ব্লাড ভেসেলস যুক্ত আছে। ঠিক আছে, তো সেই ব্লাড ভেসেলসের মাধ্যমে কি হচ্ছে, আমাদের ব্লাড যেখানে প্রয়োজন তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছছে। ঠিক আছে, যেরকম তাহলে আমাদের বডিতে পাম্পার মেশিন হিসেবে কে থাকে না, হার্ট কি করে, পাম্পার মেশিন হচ্ছে গিয়ে পাম্প করছে, কাকে পাম্প করছে না, পাম্পার মেশিনের মাধ্যমে কি পাম্প হয় না, হচ্ছে গিয়ে আমাদের জল আমরা মোটরের মাধ্যমে জল তুলি। ঠিক সেরকম হার্ট কি কাকে পাম্প করে না, ব্লাডকে। তো আমাদের পাম্পার মেশিনের মাধ্যমে আমরা জল যেখানে দরকার পাইপের মাধ্যমে সেই জায়গায় জলটা নিয়ে যাই। ঠিক সেই রকমই আমাদের এখানে পাইপের কাজ কে করছে, আমাদের পাইপের কাজ করছে ব্লাড ভেসেলস। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই হচ্ছে গিয়ে আমাদের তিনটা অঙ্গ এবং সার্কুলেটরি সিস্টেম। তো আমরা পুরোপুরি আমরা সার্কুলেটরি সিস্টেমের একটা হালকা ডেসক্রিপশন আমরা বুঝে নিলাম। তো সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে পড়াকে কি বলা হয়, টু স্টাডি অ্যাবাউট সার্কুলেটরি সিস্টেম। কি না, সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে যে আমরা পড়ি এটাকে কি বলা হয়, এটাকে কি নামে জানা যায়, এটাকে জানা হয় অ্যাঞ্জিওলজি। ঠিক আছে, অ্যাঞ্জিওলজি। লজি মানে জানো যে স্টাডি বা কোনো কিছু নিয়ে পড়াকে বলা হচ্ছে লজি। তো এটাকে কি বলা হয়, অ্যাঞ্জিওলজি। ঠিক আছে,
তাহলে সার্কুলেটরি সিস্টেম নিয়ে পড়াকে কী বলা হচ্ছে? অ্যাঞ্জিওলজি। ঠিক আছে, এবারে অ্যাঞ্জিওলজির ফাদার কাকে বলা হয়? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভেকে কি বলা হয়? উইলিয়াম হার্ভেকে বলা হয় ফাদার অফ অ্যাঞ্জিওলজি। ঠিক আছে, উইলিয়াম হার্ভেকে কি বলা হয়? ফাদার অফ অ্যাঞ্জিওলজি। কেন বলা হয়? কেন বলা হয়? কারণ হচ্ছে গিয়ে ইনি কি করে ফার্স্ট সার্কুলেটরি সিস্টেমের তো কি হচ্ছে দেখো, তো সার্কুলেটরি সিস্টেম নিয়ে পড়াকে কি বলা হচ্ছে? অ্যাঞ্জিওলজি। অ্যাঞ্জিওলজির ফাদার কাকে বলা হচ্ছে? অ্যাঞ্জিওলজির জনক কাকে বলা হচ্ছে? না উইলিয়াম হার্ভেকে। ঠিক আছে, ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট নেম। ঠিক আছে, এই নামটা তোমরা অবশ্যই মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। তো উইলিয়াম হার্ভেকে বলা হচ্ছে ফাদার অফ অ্যাঞ্জিওলজি। কেন হয়? কারণ উইলিয়াম হার্ভে প্রথম ব্লাড সার্কুলেশন, অর্থাৎ ব্লাড কি করছে, ব্লাড হচ্ছে গিয়ে রক্তের মাধ্যমে কি হচ্ছে আমাদের বডিতে, আমরা যে এক্ষুনি বললাম যে আমাদের বডির কোনো একটা উপাদান কি হচ্ছে, আমাদের বডির কোনো একটা উপাদান এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, পুরো বডিতে ছড়িয়ে পড়ছে। এই যে প্রসেসটা কার মাধ্যমে হচ্ছে? ব্লাডের মাধ্যমে। ঠিক আছে, ব্লাডের সাথে সেই উপাদানটা মিশে করে পুরো ব্লাডের আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এই যে ব্লাড সার্কুলেশন যে প্রসেসটা, প্রথম কে লক্ষ্য করেন? প্রথম উইলিয়াম হার্ভে লক্ষ্য করেন। ঠিক আছে, এই কারণে তাকে বলা হয় ফাদার অফ অ্যাঞ্জিওলজি। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না ব্লাড সার্কুলেশন, ব্লাডের মাধ্যমে কি হয়, রক্তের মাধ্যমে আমাদের শরীরে যে কোনো উপাদান আমাদের পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে, একেই বলছে ব্লাড সার্কুলেশন। ঠিক আছে, এবারে সার্কুলেশন যদি আমরা দেখি যে সার্কুলেটরি সিস্টেম, তো সার্কুলেটরি সিস্টেমকে আবার দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো কি কি চলো আমরা দেখে নিই। সার্কুলেটরি সিস্টেমকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, আরেকটা হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, একটা হচ্ছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। তো ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে কি? দেখো, আমরা এক্ষুনি কি দেখলাম যে আমাদের হার্ট কি করছে, আমাদের হার্ট হচ্ছে গিয়ে ব্লাডকে পাম্প করছে। দেন পাম্প করার পরে কি হচ্ছে, আমাদের পাম্পার মেশিনের সাথে একটা আমাদের পাম্পার মেশিনের সাথে একটা পাইপ লাগানো আছে। সেই পাইপের মাধ্যমে কি হচ্ছে, ব্লাড ফ্লো হচ্ছে এবং তার যেই গন্তব্যস্থল, সেখানে কি হচ্ছে, সেখানে পৌঁছছে। তো এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু আমাদের হিউম্যান বডি। ঠিক আছে, তো এই প্রসেসটাকে বলছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ক্লোজ কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের হার্ট পাম্প করার সাথে সাথে কী হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট পাইপ দিয়ে, কোনো একটা নির্দিষ্ট নালি দিয়ে আমাদের ব্লাডটা ফ্লো হচ্ছে, যেদিক সেদিক ফ্লো হয়ে যাচ্ছে না, তাই না? এই কারণে এটাকে বলছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। তো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম তাহলে কি হয়, ব্লাড হচ্ছে গিয়ে প্যাকেজ থাকে। ঠিক আছে, প্যাক থাকে।
ঠিক আছে। আর ওপেন সার্কুলেটরি সিস্টেমে কি হচ্ছে, ওপেন সার্কুলেটরি সিস্টেমে হচ্ছে কি হার্ট পাম্প করে ঠিকই, কিন্তু তার সাথে কোনো প্রকারের কি হচ্ছে টিউব বা নালি যুক্ত থাকে না। ঠিক আছে, কেমন দেখো, এটা হার্ট, এই যখন পাম্প করবে, ঠিক আছে, তখন কি হবে, ব্লাড যেদিক সেদিক এইভাবে চারদিকে কী হয়ে যাবে, ফ্লো হয়ে যাবে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট টিউব থাকবে না, কোনো নির্দিষ্ট নালি থাকবে না, যে রাস্তা থাকবে না যে তুমি এই ধার দিয়েই যেতে পারবে, শুধু অন্য কোনো ধার দিয়ে যেতে পারবে না, চারদিকে ছড়িয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে কি বলছে, এটাকে বলছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, খোলাভাবে। আর আমাদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে কী হয়, হার্ট আছে, হার্ট যখন পাম্প করবে তখন কী হবে, নির্দিষ্ট একটা টিউবের মাধ্যমে আমাদের ব্লাড কী হবে, ফ্লো হবে, দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছবে। তো এটাকে বলছে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, ওপেন সার্কুলেটরি সিস্টেম কাদের মধ্যে দেখা যায়, আমরা যদি দেখি ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, ওপেন সার্কুলেটরি সিস্টেম কার মধ্যে দেখা যায় না, হচ্ছে গিয়ে এটি দেখা যায় সিল মানে শামুক, ইনসেক্ট, ছোট ছোট যত সমস্ত জীব আছে তাদের মধ্যে কিন্তু ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। ঠিক আছে, ককরোচ, ঠিক আছে, ককরোচের মধ্যে কি হয় না, ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, অর্থাৎ আরশোলা। তাহলে ওপেন সার্কুলেটরি সিস্টেম কি তোমরা বুঝলে বলো না, ওপেন সার্কুলেটরি সিস্টেম হচ্ছে গিয়ে হার্ট পাম্প করবে, হার্ট পাম্প করার সাথে সাথে ব্লাড হচ্ছে গিয়ে কি হবে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তার কোনো নির্দিষ্ট একটা টিউব থাকবে না, নির্দিষ্ট কোনো রাস্তা থাকবে না যে ব্লাড যাওয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ পাম্পার মেশিন বসানো আছে, ওপেন সার্কুলেটরি সিস্টেম মনে করো, পাম্পার মেশিন বসানো আছে, আমি মোটর পাম্প চালানোর মধ্যে কী হলো, আমাদের জল উঠলো, ঠিক আছে, কিন্তু পাম্পের সাথে আমি কোনো পাইপ যুক্ত রাখিনি, যে আমাকে পাইপ যুক্ত রেখে আমাকে জলটা নিয়ে যেতে হবে, আমি এমনি পাম্প চালাম, জল কী হলো, উঠে করে জল পাম্পের মাধ্যমে জল উঠে করে সেই জায়গায় চারদিকে ছড়িয়ে গেল। ঠিক আছে, তো সেটা কেন, সেটা কোথায়, সেটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। কিসের জন্য আমি যুক্ত রাখিনি পাইপটা, কারণ আমার বেশি দূরে আমাকে জল নিয়ে যেতে হবে না, আমি পাইপটা তখনই যুক্ত রাখবো, পাইপটা তো তখনই আমি পাম্পের সাথে লাগাবো যখন আমার জলটা অনেক দূরে নিয়ে যেতে হবে, তাই না? যদি আমার কাছেই জল লাগে তখন আমি কেন, আমার পাইপ দরকার, আমার পাইপটা আমি কেন খরচা করে লাগাতে যাবো, তাই না? তাহলে দেখো ওপেন সার্কুলেটরি সিস্টেম কিন্তু ছোট ছোট জীবের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, ককরোচ, আরশোলা, শামুক, নানা রকম পতঙ্গ, তো তাদের মধ্যে কিন্তু ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। তো তাদের তো ছোট্ট একটা জীব, তাই না, তাদের মধ্যে আর বেশি দূরে নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে যদি দেখি, হিউম্যান বডিতে কি দেখা যায়, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। কেন, কারণ আমাদের পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে হচ্ছে, পুরো শরীরে আমাদের ব্লাড নিয়ে যেতে হচ্ছে। এমনকি আমাদের হার্ট কোথায় আছে, আমাদের বুকের মধ্যে হার্ট আছে, কিন্তু আমাদের ব্রেনেও আমাদের ব্লাড দরকার পড়ছে, তাই না? তো যখন আমাদের পুরো শরীরের মধ্যে আমাদের পুরো শরীরের মধ্যে যখন আমাদের ব্লাড অর্থাৎ রক্তকে ছড়িয়ে পড়তে হবে, তখন কী হবে, তখন প্রেসার সৃষ্টি করতে হবে এবং টিউব, একটা নালি দরকার, পাইপের দরকার, তাই না? পাইপটা তো আমি তখনই লাগাবো যখন আমার দূরে কোথাও আমার জল নিয়ে যেতে হবে, আমার পাম্প এখানে বসানো আছে, আমি নিয়ে যাব দূরে, তাই না? তখন আমাদের কি দরকার, তখন হচ্ছে গিয়ে আমরা পাইপ লাগাবো। ঠিক সেই রকমই আমাদের ক্লোজড সার্কুলেটরি সিস্টেমে কী হচ্ছে, আমাদের টিউব লাগানো আছে, ব্লাড ভেসেলস থাকে, কিন্তু ওপেন সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে ব্লাড ভেসেলস থাকে না। ঠিক আছে, তো চলো আজকে আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম স্টার্ট করব। তো এতক্ষণ আমরা কি পড়লাম, একটা ওভারভিউ দেখে নিই। সার্কুলেটরি সিস্টেম মানে হচ্ছে গিয়ে কি সার্কুলেশন হবে, কার সার্কুলেশন হবে, ব্লাড সার্কুলেশন হবে। ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কি হবে, আমাদের বডির যে কোনো উপাদান কি হচ্ছে, একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। তো
এই যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ব্লাডকে পাম্প করছে কে না, ব্লাডকে পাম্প করছে হচ্ছে গিয়ে হার্ট, ঠিক আছে। এবং সেটা ফ্লো হচ্ছে কার মাধ্যমে, ব্লাড ভেসেলসের মাধ্যমে। এই তাহলে মানুষের সার্কুলেটরি সিস্টেম কীরকম না হচ্ছে কি ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে কোনো প্রকার ব্লাড ভেসেলস থাকে না, হার্ট পাম্প করে, জাস্ট ব্লাড কী হয় ফ্লো হয়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে কি সার্কুলেটরি সিস্টেম নিয়ে পড়াকে কী বলে, অ্যাঞ্জিওলজি। অ্যাঞ্জিওলজি জনক কাকে বলা হয়, উইলিয়াম হার্ভেকে। কেন, কারণ ইনি প্রথম ব্লাড সার্কুলেশন প্রথম লক্ষ্য করেছিলেন, ঠিক আছে। তো এরপরে আমরা হিউম্যান ব্লাড স্টার্ট করব। হিউম্যান ব্লাড। তো চলো শুরু করা যাক। আশা করছি তোমরা সবাই পুরোটা নোট করে নিয়েছো। তো এরপরে আমরা শুরু করব হিউম্যান ব্লাড। রক্ত। তো হিউম্যান ব্লাড, তো ব্লাড আমরা কথাটা সবাই শুনেছি, ব্লাড রক্ত আমাদের বডির মধ্যে সবার, আমাদের দেহের শরীরের মধ্যে সবার আছে। কোথাও যদি তোমাদের কেটে যায় তাহলে দেখতে হবে এক প্রকার লাল প্রকারের তরল পদার্থ বেড়ায়, তো সেটাই হচ্ছে গিয়ে কি ব্লাড, আমরা সবাই সেটা জানি। তো তাই না, তো ব্লাড নিয়ে পড়াকে কি বলছে, ঠিক আছে। রক্ত নিয়ে পড়াকে কি বলে, রক্ত নিয়ে পড়াকে বলে হিমাটোলজি, ঠিক আছে। তো রক্ত নিয়ে পড়াকে কি বলা হয়, রক্ত নিয়ে পড়াকে বলা হয় হিমাটোলজি, ঠিক আছে। হিমাটোলজি। তো এখানে হিম শব্দের অর্থ কি, হিম শব্দের অর্থ মানেই হচ্ছে গিয়ে ব্লাড। যেখানে হিম শব্দটি দেখতে হবে, হিম টার্মটি দেখতে হবে, তার মানে ভাববে এটি ব্লাডের সাথে যুক্ত, ঠিক আছে। এরকম আমরা এর আগে অনেক রকম এরকম আমরা টার্ম কিন্তু পড়েছি। তো ঠিক সেই রকমই একটি টার্ম হচ্ছে গিয়ে হিম, ঠিক আছে। হিম টার্মটা যেখানে থাকবে তার মানে ভাববে এটা ব্লাডের সাথে অর্থাৎ রক্তের সাথে যুক্ত, ঠিক আছে। তো রক্ত নিয়ে পড়াকে কি বলা হচ্ছে, হিমাটোলজি। আর লজি মানে টু স্টাডি, ঠিক আছে, তার মানে ব্লাড নিয়ে পড়াকে কি বলছে, হিমাটোলজি, ঠিক আছে। ইটস আ ক্লিয়ার। তো ব্লাড কি, ব্লাড হচ্ছে গিয়ে এক প্রকারের লিকুইড কানেকটিভ টিস্যু। এটা কিন্তু আমরা এর আগে কিন্তু পড়েছি, ঠিক আছে। আমরা টিস্যু চ্যাপ্টারে কিন্তু পুরোপুরি পড়েছি যে ব্লাড ইজ আ লিকুইড কানেকটিভ টিস্যু। কেন কানেকটিভ টিস্যু, কারণ হচ্ছে গিয়ে কানেকটিভ টিস্যু কাকে বলে, যে সমস্ত টিস্যু কী করে আমাদের বডিতে, আমাদের দেহের মধ্যে পুরো দেহকে সংযোগ রক্ষা করে, পুরো দেহের মধ্যে, পুরো শরীরের মধ্যে একটা অঙ্গ থেকে একটা অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে যারা, তাদের বলছে কানেকটিভ টিস্যু। আর ব্লাড কী করছে, আমাদের পুরো শরীরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পুরো শরীরে একটা অঙ্গের সাথে অন্য অঙ্গের কানেক্ট করছে, যুক্ত করছে, ঠিক আছে। দেহের মধ্যে যদি কোনো কিছু দরকার হয়, হয়তো লিভার থেকে আমার কোনো কিছু হয়তো দরকার হচ্ছে, লিভারে হয়তো কোনো জিনিসটা স্টোর আছে, সেটা হয়তো আমার বডি পুরো শরীরের প্রয়োজন আছে, তাহলে কী করছে, লিভারের কাছ থেকে নিয়ে আমার পুরো শরীরে ছড়িয়ে ফেলছে, অর্থাৎ কানেক্ট করছে, তাই না। এই কারণে একে কী বলছে, কানেকটিভ টিস্যু। এটা কিন্তু আমরা টিস্যু চ্যাপ্টারে খুব ভালোভাবে পড়েছি, ঠিক আছে। এছাড়া কিন্তু তোমাদের যদি কানেকটিভ টিস্যু না থেকে তোমাদের যদি থাকে সার্কুলেটরি অর্গান, সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। সার্কুলেটরি অর্গান। ব্লাড কি, ব্লাড হচ্ছে গিয়ে এক প্রকারের লিকুইড কানেকটিভ টিস্যু অথবা লিকুইড সার্কুলেটরি অর্গান, যেটা তোমাদের অপশানে থাকবে সেটাই লিখবে, ঠিক আছে। কানেকটিভ টিস্যু থাকলে কানেকটিভ টিস্যু লিখবে, আর সার্কুলেটরি অর্গান থাকলে সার্কুলেটরি অর্গান থাকবে লিখবে, ঠিক আছে।
আর দুটোই যদি থাকে তখন কিন্তু কানেকটিভ টিস্যু লিখবে। কিন্তু লিকুইড কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এখানে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লিকুইড, ঠিক আছে? এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি লিকুইড। তো ব্লাড কি? ব্লাড হচ্ছে কি লিকুইড কানেকটিভ টিস্যু। তো এখানে যদি আমরা তোমাদের আরেকটা যেটা কোশ্চেন আসে যে ব্লাড কোন টাইপের অর্গান, না মেসোডার্মাল অর্গান, মেসোডার্মাল অর্গান। তো এখানে তোমরা বলবে মেসোডার্মাল অর্গানটা আবার কী জিনিস? হোয়াট ইজ আ মেসোডার্মাল অর্গান? মেসোডার্মাল মানে দেখো, আমরা যখন প্রথম মায়ের পেটে থাকি সবাই, তখন কিন্তু আমরা একটাই সেল ছিলাম, ঠিক আছে? একটাই সেল ছিলাম, জাইগোট তাকে বলে। সেই জাইগোট কী হয়, ডিভাইড হতে হতে একটা দশায় এসে পৌঁছয়, ঠিক আছে? ডিভাইড হতে হতে ধীরে ধীরে তিনটে লেয়ারের সৃষ্টি করে, ঠিক আছে? তিনটে লেয়ারের সৃষ্টি করে, ঠিক আছে? একেবারে যে বাইরের লেয়ারটা তাকে কি বলে? তাকে বলে এক্টোডার্ম, এক্টোডার্ম। মাঝখানের অংশটাকে বলে মেসোডার্ম, মেসো মানে মাঝে, ঠিক আছে? দেখো মাঝে বা হচ্ছে গিয়ে মাঝখানে যেটাকে বলতে এটাও মাঝখানের আর মেসোর ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি না মাঝখানে মেসো, আর হচ্ছে কি একেবারে যে ভিতরেটাকে বলে এন্ডোডার্ম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, একটো মানে হচ্ছে গিয়ে বাইরে, কোনো কিছুর বাইরে বোঝাতে কিন্তু আমাদের একটো শব্দটা ব্যবহার করা হয়। এন্ডো মানে ডোর, ইনডোর। এটাকে ভেঙে তোমরা এরকম করো, ইনডোর, ঠিক আছে? অর্থাৎ মানে কি হচ্ছে ইনডোর, ডোরের ভিতরে, দরজার ভিতরে, অর্থাৎ একেবারে সব থেকে ভেতরে, সেটাকে বলছে এন্ডো। আর মেসো মানে কি? মেসো মানে কি? মাঝারি, ঠিক আছে? মাঝারি। দেখো এটা হচ্ছে কি মাঝখানে আছে, মাঝখানেও বলতে পারো, ঠিক আছে? মাঝখানে আছে, মাঝখানের আর মেসোরও তার মানে মেসোটা কি? মেসো মানে কি? একেবারে মাঝখানের যে অংশটাকে সেটাকে বলছে মেসো, ঠিক আছে? তো এরকম তিনটা লেয়ারের সৃষ্টি করে। এই তিনটা লেয়ার থেকে কিন্তু আমাদের বডির যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই তিনটা লেয়ার থেকেই সৃষ্টি হয়েছে। মানে আমাদের বডির যে কোনো অঙ্গ তুমি বলতে পারো, হার্ট বলো বা লিভার বলো, আমাদের পাকস্থলী বলো, আমাদের স্কিন বলো, আমাদের চোখ, নাক, কান, মুখ, ব্লাড, প্রত্যেকটা অঙ্গ কিন্তু এই তিনটা লেয়ার থেকেই সৃষ্টি হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্গ এই তিনটা লেয়ার থেকেই সৃষ্টি হয়েছে। তো এক্টোডার্ম থেকে যে অঙ্গগুলো সৃষ্টি হয়েছে তাকে বলে এক্টোডার্মাল অর্গান। মেসোডার্ম থেকে যে অঙ্গ সৃষ্টি হয়েছে তাদের বলে মেসোডার্মাল অর্গান। আর এন্ডোডার্ম থেকে যারা সৃষ্টি হয়েছে তাদের বলে এন্ডোডার্মাল অর্গান, ঠিক আছে? তার মানে এখানে মেসোডার্মাল অর্গান মানে এটা কোথা থেকে সৃষ্টি হয়েছে আমরা বুঝলাম, মেসোডার্ম থেকে আমাদের ব্লাড কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে? মেসোডার্ম থেকে কিন্তু আমাদের ব্লাড সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এই কারণে একে বলা হচ্ছে মেসোডার্মাল অর্গান। তোমরা কিন্তু পুরোপুরি নোট করে নেবে এটা, ঠিক আছে? এই কারণে একে বলা হচ্ছে মেসোডার্মাল অর্গান।
তো চলো এরপরে আমরা ব্লাডের কম্পোজিশন বলি, ব্লাডের মধ্যে কি কি উপস্থিত থাকে। তো ব্লাড কি করে, রক্ত কি করে, আমাদের পুরো বডির মধ্যে সার্কুলেট করে, তাই না? আমাদের পুরো বডির মধ্যে কি করে, ঘুরে বেড়ায়, ঠিক আছে? তো ঘুরে বেড়িয়ে কি করে, আমাদের বডির যে বিভিন্ন যে উপাদান একটা স্থান থেকে অপর জায়গায় নিয়ে যায়। যেমন এক্সাম্পল আমরা কি দেখতে পারি, মনে করো ব্লাড সার্কুলেশন। মনে করো আমি যে খাবার খেলাম, তুমি বেশ সুন্দর একটা সুস্বাদু খাবার খেলে, ঠিক আছে? খাবার খেয়ে খাবারটা যাবে কোথায়, আমাদের স্টোমাকে খাবার যায়, স্টোমাকের পর কোথায় যায়, স্টোমাকের পর স্মল ইন্টেস্টাইনে যায়। তো সেটা তো একটা নির্দিষ্ট একটা টিউবের মধ্যে থাকছে, তাই না? তো সেই টিউব থেকে আমার খাবারটা যাচ্ছে কোথায়, কীভাবে আমার শরীরের মধ্যে কীভাবে ছড়িয়ে পড়ছে? আমরা জানি যে গ্লুকোজ কি হয়, গ্লুকোজ হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে করে সেলে যায়, সেলে যে করে কি করে এটিপি উৎপন্ন করে। তো সেলে পৌঁছোয় কীভাবে, তোমরা এটা ভেবে দেখেছো? আছে তো আমার স্মল ইন্টেস্টাইনে পেটের মধ্যে, কিন্তু সেলে পৌঁছয় কীভাবে? সেলে কীভাবে পৌঁছছে না, হচ্ছে গিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন আমরা পড়েছি ডাইজেস্টিভ সিস্টেমে, তোমরা সেখানে ভালোভাবে দেখবে যে কিভাবে খাবারটা অ্যাবজর্ব হয়। খাবার কি হয়, অ্যাবজর্ব হয়ে করে আমাদের রক্তের সাথে মিশে। তাহলে আমাদের ডাইজেস্টিভ ব্লাড সার্কুলেশনে কি হচ্ছে, আমাদের ডাইজেস্টিভ ফুড কি হচ্ছে, আমাদের ব্লাডের মধ্যে মিশছে। এখানে ডাইজেস্টিভ ফুডের মধ্যে কি কি পড়ছে, অর্থাৎ আমরা যে খাবারগুলো খেলাম, খাবার খেয়ে আমরা সেখান থেকে কী কী পাচ্ছি, মেন উপাদান আমরা পড়েছি এর আগে। মেন 3টা উপাদান আমরা পাই, কি কি? গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট। এছাড়া আর কি থাকে, এছাড়া হচ্ছে কি ভিটামিন থাকে, এছাড়া ভাইটামিন থাকে, ঠিক আছে? অ্যান্ড কিছু খনিজ পদার্থ থাকে, আয়রন, খনিজ পদার্থ থাকে। এছাড়া হচ্ছে গিয়ে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কি জল, ঠিক আছে? এর বাইরে কিন্তু আমরা কোনো কিছুই খাই না, আমরা যাই খাই না কেন, আমরা যাই খাবার খাই, এই 6টা উপাদানই কিন্তু মেন থাকে, এর বাইরে থাকে না, ঠিক আছে? তো আর হচ্ছে কি ফাইবার, কিছু ফাইবার থাকে, ঠিক আছে? তো এই খাবারগুলো কি হয়, আমাদের রক্তের সাথে মিশে কি হয়, আমাদের প্রত্যেকটা বডির প্রতিটা অঙ্গে, প্রতিটা কণে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ তোমার খাবার খাচ্ছ তুমি পেটে, কিন্তু খাবারটা পৌঁছে যাচ্ছে কোথায়, তোমার হাতে, ডাইজেশন হয় তোমার হাতে, তোমার ব্রেনে, তোমার হাতে, পায়ে, শরীরে প্রত্যেকটা অঙ্গে কোথায় না পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? তো পৌঁছে গিয়ে কি হয়, আমাদের সেল কি গ্রহণ করে, গ্লুকোজ গ্রহণ করে। দেন আরেকটা আমরা পড়েছিলাম, মনে করো রেসপিরেটরি সিস্টেমে আমরা কি পড়েছিলাম, রেসপিরেশনে কি হচ্ছিল, আমাদের লাংস, আমাদের রেসপিরেশনের মেন অঙ্গ কি ছিল, লাংস কি করতো, লাংস হচ্ছে গিয়ে আমাদের ছাগনি, আমাদের ফিল্টার থাকে না বাড়িতে, ফিল্টারের মাধ্যমে আমরা কি করি, নোংরা জলকে শুদ্ধ করি, ঠিক আছে? তো ঠিক সেই রকমই লাংস আমাদের কি করে, লাংস হচ্ছে গিয়ে আমাদের ব্লাডকে পিওর করে, ঠিক আছে? অর্থাৎ বিশুদ্ধ ব্লাড সেটাকে কি করে, শুদ্ধ করে, ঠিক আছে? তো রেসপিরেশনে কি হয়, রেসপিরেশনে আমার ব্লাড আসে, ব্লাডে কি হয়, অক্সিজেন মেশে এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে যায়, ঠিক আছে? তার মানে রেসপিরেশনের মাধ্যমে আমরা কি গ্রহণ করছিলাম, এর মাধ্যমে আমরা রক্তের মাধ্যমে রক্তে কি মিশাচ্ছিলাম, অক্সিজেন তো আসছে আমাদের লাংসে, কিন্তু সেই অক্সিজেনটা লাংসে আসে তো লাংস থেকে আমাদের গোটা শরীরে কীভাবে ছড়িয়ে পড়ছে, লাংসে তো আসছে আমাদের অক্সিজেন, ঠিক আছে? নাকের মাধ্যমে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সেটা যাচ্ছে লাংসে, অক্সিজেন লাংসে যাচ্ছে, কিন্তু আমাদের বডিতে কীভাবে ছড়িয়ে পড়ছে, ব্লাডের মাধ্যমে, লাংসে যে করে ব্লাড যাচ্ছে,
লাংসে আমাদের ব্লাড যাচ্ছে, ব্লাডে কি হচ্ছে অক্সিজেন মিশছে, দেন সেটা কি হচ্ছে আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। ঠিক ভালো কথা। তাহলে গ্লুকোজ এবং হচ্ছে কি অক্সিজেন কি হচ্ছে আমাদের প্রত্যেকটা কণায় কণায় পৌঁছে গেল। কণায় কণায় পৌঁছে এরা কি করবে, এরা কি করবে, এরা মিশে করে কি তৈরি করবে, এরা প্রত্যেকটা কণায় কণায় প্রত্যেকটা সেলে সেলে পৌঁছে যাচ্ছে। সেলে সেলে পৌঁছে কি করবে, এরা সেলুলার রেসপিরেশন করবে। কি করবে, সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশনের মাধ্যমে এরা কি উৎপন্ন করবে, আমরা সবাই জানি এটিপি উৎপন্ন করে। আর কি করে, আর জল উৎপন্ন করে। আর কি করে, CO2 উৎপন্ন করে। দেন এটিপি কি হচ্ছে, এটিপিও ব্লাডে মিশছে আর দেহের মধ্যে আমাদের সেলের মধ্যে সঞ্চয় থাকছে। জল কি হচ্ছে আমাদের শরীর রক্তের মধ্যে মিশছে। রক্তে আমাদের দেহের মধ্যে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমাদের বডির 90% হচ্ছে কি জল। তো আমরা কিন্তু জল খাই খুবই কম। আমরা যে পরিমাণ জল খাই সেই পরিমাণ জলে তো আমাদের চলবে না, তাই না? তো আর যে বাকি জলটা আমাদের শরীরের মধ্যে আসে কোথা থেকে, এই সেলুলার রেসপিরেশনের মাধ্যমে, ঠিক আছে? আর জল আর কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে মিশছে, ঠিক আছে? এবারে জল আমাদের শরীরের মধ্যে রিকোয়ার, আমাদের প্রয়োজনীয় জিনিস, তাই জন্য জল কী করছে থেকে যাচ্ছে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের তো কোনো কাজ নেই, তাহলে সেটা কি হবে, সেটাও আমাদের ব্লাডের মধ্যে মিশছে, ঠিক আছে, কিন্তু সেটা কি করবে, সে আবার কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে চলে যাবে লাংসে, ঠিক আছে, লাংসে। দেন সেটা কি করবে, সেটা বাইরে বের করে দেবে, ঠিক আছে। এছাড়া আমাদের কি, তাহলে আমাদের এছাড়া কি থাকছে, এছাড়া হচ্ছে কি আমাদের যে নানা রকম এক্সক্রিয়েটরি যে উপাদান, মানে অপ্রয়োজনীয়, ঠিক আছে, যেমন ধরো আমাদের মলমূত্র, এছাড়া আমাদের যে ঘাম, ঠিক আছে, সিবাম, এগুলো তো আমাদের শরীরের প্রয়োজন নয় না, অপ্রয়োজনীয়। তো এগুলো কি হচ্ছে, এগুলো আমাদের ব্লাডের মাধ্যমে মিশছে, ব্লাডে আমাদের শরীরের মধ্যে মিশছে। দেখো আমাদের অপ্রয়োজনীয় উপাদান বডির প্রত্যেকটা অঙ্গ থেকে তৈরি হয়। সেটা কি করে, সেটা হচ্ছে কি আমাদের যে অপ্রয়োজনীয় যে অংশ, ঠিক আছে, সেগুলো কি করে, সেগুলো হচ্ছে কি ব্লাড ক্যারি করে নিয়ে যে কিডনির কাছে পৌঁছায়, যে কিডনি নাও, তোমার জিনিস নাও, তুমি এবারে এটাকে বের করবে। কিডনির কাছে যে তাহলে পৌঁছে দেয়, সেটা কাজটা কে করে, ব্লাড করে, ঠিক আছে। তো তাহলে আমাদের যে মলমূত্র উপাদানগুলো, সেগুলো ব্লাডের মধ্যেই মিশছে, ঠিক আছে, দিয়ে ব্লাড কী করছে, সেটাকে কিডনির মধ্যে পৌঁছে দিচ্ছে, ইউরিন, ঠিক আছে, প্রত্যেকটা কিছু। এছাড়া আমাদের ব্লাডে কি থাকে, হরমোন তো হরমোন কি হয়, হরমোন সিক্রিয়েশন হয়, সিক্রিয়েশনের মাধ্যমে কি হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে রক্তে মিশে আমার যেখানে কাজ করার দরকার সেখানে যাচ্ছে। তো মনে করো ব্লাড হচ্ছে গিয়ে ব্লাড হচ্ছে তোমার শরীরের মধ্যে যেরকম জল, আমরা যেরকম জল ছাড়া বাঁচতে পারি না। তুমি একদিন দুদিন খাবার না খেয়ে থাকো, বেঁচে যাবে, সুন্দর থেকে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু জল না খেয়ে তুমি থাকতে পারবে না, 1-2 দিন তো অসম্ভব, তাই না? তো ঠিক সেই রকমই আমাদের সেলেদের কি হয়, সেল অর্থাৎ আমাদের যে কোষেদের কি হয়, কোষেদের হচ্ছে কি জল হচ্ছে কি ব্লাড। আমরা যেরকম জল ছাড়া বাঁচতে পারবো না, কোষ কিন্তু সেরকম ব্লাড ছাড়া অর্থাৎ রক্ত ছাড়া বাঁচতে পারবে না। কেন? কারণ সেই রক্তই তো তার যে খাবার, অক্সিজেন, গ্লুকোজ ক্যারি করে আনে না। হ্যাঁ, তাহলে আমাদের ব্লাডের উপাদান কী কী হয় আমরা দেখলাম, অর্থাৎ রক্তের মধ্যে আমাদের কী কী থাকে, বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ ফুড কী কী হচ্ছে না, ডাইজেস্টিভ ফুডের মধ্যে কী কী পড়ছে, গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ, জল, ফাইবার, ঠিক আছে, এগুলো আমাদের রক্তের মাধ্যমে থাকছে। এছাড়া আমাদের রক্তে কী থাকছে, অক্সিজেন থাকছে, তাই না? অক্সিজেন কোথা থেকে পাচ্ছে, আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অক্সিজেন আসছে। এছাড়া আর কি থাকছে, এছাড়া কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে,
কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসছে? সেলুলার রেসপিরেশনের মাধ্যমে উৎপন্ন হয়েও আসছে। এছাড়া জল থাকছে, ঠিক আছে। জল কোথা থেকে আসছে? জল হচ্ছে ডাইজেস্টিভ ফুড থেকেও আসছে, এছাড়া সেলুলার রেসপিরেশনের মাধ্যমে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এছাড়া কী থাকে? এছাড়া ইউরিন থাকে, এক্সক্রিয়েটরি অর্গান হিসেবে থাকে কী থাকে? ইউরিন থাকে, ঠিক আছে। এছাড়া হচ্ছে গিয়ে হরমোন, ঠিক আছে, বিভিন্ন প্রকারের হরমোন থাকে। এগুলো তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের রক্তের মাধ্যমে মিশে, রক্তের মাধ্যমে মিশে গিয়ে পুরো শরীরের মধ্যে আমরা ছড়িয়ে পড়ে। যার যেটা রিকোয়ার, যার যেটা দরকার সে কী করে? ক্যারি করে নিয়ে যায় এবং যে অঙ্গে যেটা দরকার সেটা তাকে পৌঁছে দেয়, ঠিক আছে। তো মনে করো করোনার সময় আমাদের বাড়িতে প্রায় সবজিওয়ালা এসে সব সবজি দিয়ে যেত। সবজিওয়ালা আসতো, দিয়ে হাঁক মারতো, দেন তোমাদের যাদের যে সবজিটা দরকার সেই সবজিটা নিয়ে নিতে। ঠিক সেই রকমই ব্লাড কী করছে? রক্তের মধ্যে প্রত্যেকটা জিনিসই আছে, ঠিক আছে। রক্তের মধ্যে প্রতিটা জিনিসই আছে, প্রতিটা জিনিস কী করছে? সে ক্যারি করে নিয়ে যাচ্ছে, পুরো দেহের মধ্যে আমাদের ক্যারি করছে। যে অঙ্গের যেটা দরকার তার দুয়ারে যে দাঁড়াচ্ছে, যার যেটা দরকার সে সেটা সেখান থেকে কালেক্ট করে নেয়, ঠিক আছে। যার যেটা দরকার সে সেটা কালেক্ট করে নেয়। আর যার যেটা দরকার নয়, যে আমার এটা হচ্ছে গিয়ে আমার অপ্রয়োজনীয় অংশ, সেটা ব্লাডকে দিয়ে দেয়, ব্লাড নিয়ে যায়। আবার সেটা হয়তো সে অঙ্গের দরকার নেই, অন্য কারুর দরকার, সে তার কাছ থেকে সেটা কী করবে? কালেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। তো এই যে পুরো সিস্টেমটাকে, এটাকে বলছে ব্লাড সার্কুলেশান। রক্ত কী হচ্ছে? আমাদের পুরো শরীরের মধ্যে পরিচলন হচ্ছে, পরিচালনার মাধ্যমে প্রত্যেকটা অঙ্গের কাছে তার মধ্যে প্রতিটা উপাদানই কী হয়? সঞ্চয় থাকে। রক্তের মধ্যে আমাদের প্রতিটা উপাদানই সঞ্চয় থাকে, যার যেটা দরকার সে সেটা কালেক্ট করে নেয়। এই কারণে বলা হয় যে যদি কোনো কারণে আমাদের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ মারা যাবে। কেন? কারণ যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় না হয় তাহলে কী হবে? সেলের কাছে আমাদের শরীরের প্রতিটা কোনায় ব্লাড পৌঁছতে পারবে না। ব্লাড পৌঁছতে না পারলে কী হবে? ব্লাড পৌঁছতে না পারলে তার যে আমাদের রক্ত কী করে? রক্ত হচ্ছে গিয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গের রক্ত কী করে? আমাদের শরীরের যে প্রত্যেকটা অঙ্গের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো ক্যারি করে, তাই না? আমাদের শরীরের প্রত্যেকটা প্রয়োজনীয় অঙ্গ ক্যারি করে। তো রক্ত যদি কোনো কারণে আটকে যায়, তার রাস্তা যেতে না পারে, তাহলে যে অঙ্গগুলোর আমাদের শরীরে যেগুলো দরকার সেগুলো সে আর পাচ্ছে না। আর সে যখন পাবে না তখন সে তার কাজ করা বন্ধ করে দিবে, তখন সে মানুষটা মারা যাবে। স্বাভাবিক কথা, তাই না? তাহলে ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা মানুষ মারা যাবে, তাই না? এবারে আমরা তো দেখলাম যে ব্লাড সার্কুলেশন, আর এছাড়া আর ব্লাডের মধ্যে মেন উপাদান যদি আমরা দেখি কি কি হবে, দেখো প্লাজমা আর কিছু সেল থাকে, ঠিক আছে। প্লাজমা, ঠিক আছে। প্লাজমা কত থাকে? 55%। এছাড়া আর কিছু সেল থাকে, সেগুলো থাকে 45%। কি তো এখানে কি কি সেল থাকছে? ঠিক আছে, তো এখানে কি কি সেল থাকছে? এখানে থাকছে আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট, ঠিক আছে। এই তিনটি সেল কী হয় না আমাদের রক্তের মাধ্যমে থাকে, রক্তের মধ্যে থাকে, ঠিক আছে। প্লাজমা হচ্ছে গিয়ে 55%, প্লাজমা হচ্ছে গিয়ে 55% আর সেল হচ্ছে গিয়ে 45%। কী কী সেল থাকে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট। আরবিসির ফুল নাম কি হচ্ছে? রেড ব্লাড সেল।
ডাব্লিউবিসি হচ্ছে কি হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেটের নাম প্লেটলেট। প্লেটলেট হচ্ছে কি যদি বাংলা করি এর বাংলা কি হয়, অনুচক্রিকা। আমরা অনেকে বাংলায় পড়েছি, তো এখন হয়তো ইংরেজিতে পড়তে গেলে আমরা টার্মগুলো গুলিয়ে ফেলতে পারি, এই জন্য বলে দিলাম। তো এগুলো হচ্ছে রক্তের আমাদের মেন উপাদান। তো রক্ত ফর্মেশন অর্থাৎ রক্ত কোথায় উৎপন্ন হচ্ছে, রক্ত কিভাবে উৎপন্ন হচ্ছে। আমরা রক্ত তো বলছি, তোমরা অনেক সময় শুনে থাকবে যে ব্লাড ডোনার, ঠিক আছে, রক্তদান। অনেকে তোমরা ভাববে রক্তদান করলে, হায় রে আমি এত কষ্ট করে রক্ত তৈরি করছি, রক্তদান করলে আমার শরীরে রক্ত কমে যাবে, আমি রক্তদান করব না, তাই না? অ্যাকচুয়ালি রক্তটা কিভাবে তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে, ঠিক আছে, সেগুলো তো আমাদের জানতে হবে। না হলে আমরা কি যে রক্তদান করলে রক্ত কমে যাবে, আমি হয়তো মরে যাব, তো এগুলো একেবারে ভুল ধারণা, ঠিক আছে। তো চলো আমরা জেনে নিই যে রক্ত কিভাবে তৈরি হয়। ফর্মেশন, ঠিক আছে। তো রক্ত কিভাবে তৈরি হয়, রক্ত কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, বোন ম্যারোতে। বোন ম্যারো, দেখো বোন ম্যারোটা কি জিনিস, বোন ম্যারো হচ্ছে গিয়ে আমরা যখন হাড় পড়েছিলাম, বোন যখন আমরা পড়েছিলাম তখন আমরা কিছুটা কনসেপ্টে দেখেছি। যারা ভিডিওটা দেখেছে তাদের তো ভালোই কথা, আর যারা দেখোনি তাদের বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা কি, এটা হচ্ছে কি হাড়, এটা আমাদের দেহের মধ্যে একটা হাড়, ঠিক আছে, লম্বা হাড়, লম্বা একটা বোন। তো এই বোনের ভিতরে কি হয়, এই যে প্রান্ত, এখানে কিছু ছোট ছোট স্পোর থাকে, অ্যান্ড মাঝখানে কি হয়, মাঝখানে কিন্তু এরকম ফাঁকা অংশ থাকে। আমাদের হাড় কিন্তু পুরোপুরি কিন্তু ঠোস নয়, ঠিক আছে, পুরোপুরি কিন্তু ভর্তি নয় যে হাড়টা ভাঙলে পুরোপুরি ভর্তি পাবো, এমনটা কিন্তু নয়। হাড়ের মাঝখানে কিন্তু এরকম ফাঁকা অংশ থাকে, ঠিক আছে। তোমরা যখন মাংস খাবে, মুরগির মাংস বা খাসি মাংস যাই হোক, মনে করো তোমার যেটা প্রিয় সেটা তুমি খাচ্ছ, যখন তুমি খাবে এরপরে তখন দেখবে হাড় যারা খাও, হাড় দেখবে হাড়ের লম্বা লম্বা যে হাড়গুলো থাকে তার মাঝখান থেকে কিন্তু একটা বেশ সুন্দর সুস্বাদু কিন্তু কিমার টাইপের কিছু মেটে টাইপের কালো টাইপের কিছু একটা বেরোয়, সেটা খেতে কিন্তু অনেকের বেশ ভালো লাগে, তাই না, সেটা খেতে ভালো লাগে। তো সেটা কি, সেটা হচ্ছে গিয়ে তার মধ্যে সেখান থেকে আমরা একটা ধারণা পেয়ে যাই যে হাড়ের মাধ্যমে কিন্তু কখনো ঠোস থাকে না, হাড়ের মাঝখানে কিন্তু ফাঁকা অংশ থাকে, ফাঁপা থাকে, ঠিক আছে। ফাঁপা থাকে বলেই তো সেগুলো তোমার ভিতর থেকে কিছু মেটে টাইপের বেরোয়। তো সেখানে কি থাকে, সেখানে হচ্ছে গিয়ে কিছু হলুদ টাইপের কিন্তু কিছু পদার্থ থাকে, হলুদ প্রকারের কিছু পদার্থ থাকে, তার মধ্যে অ্যাডিপোস টিস্যু জমা থাকে। অ্যাডিপোস টিস্যু মানেই তোমার ফ্যাট, তো সেগুলো কি হয় এর মধ্যে জমা থাকে। তো এটাকে বলছে ইয়েলো বোন ম্যারো। ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে, কেন, কারণ এটা হলুদ কালারের, তাই ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে সাইডে থাকে কি, তাহলে তোমরা যে হাড়ের যে মাঝখানে খাও সেটা কি খাও, মাঝখানে যে কালো টাইপের যে কিছু যে পদার্থ বেরায় সেটা কি খাও, সেটা হচ্ছে গিয়ে ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে। এবং সাইডে হচ্ছে গিয়ে লাল কালারের কিছু স্পোর থাকে, সেটাকে কি বলছে, রেড, লাল মানে রেড, ম্যারো, রেড বোন ম্যারো, ঠিক আছে, রেড বোন ম্যারো। তো এই যে ইয়েলো বোন ম্যারো এবং রেড বোন ম্যারো, তোমাদের কি মনে হয় যে
রেড বোন ম্যারো থেকে আরবিসি সৃষ্টি হয়, আরবিসি উৎপন্ন হয় কোথা থেকে? রেড বোন ম্যারো থেকে। ইয়েলো বোন ম্যারো থেকে, ইয়েলো বোন ম্যারো থেকে কিন্তু কোনো কিছু সৃষ্টি হয় না, ঠিক আছে। এই রেড বোন ম্যারো থেকে কিন্তু আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেট কী হয়? তৈরি হয়, ঠিক আছে। এখান থেকেই কিন্তু এই রেড বোন ম্যারো থেকেই কিন্তু আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এখান থেকেই উৎপন্ন হয়, ঠিক আছে, এখান থেকেই উৎপন্ন হয়। এর ইয়েলো বোন ম্যারো কী হয়? ইয়েলো বোন ম্যারো কোনো কাজ নেই, এর কোনো কাজ নেই। কিন্তু হ্যাঁ যদি মনে করো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে কি হচ্ছে, তোমার প্রচণ্ড পরিমাণে ব্লাড বেরিয়ে গেছে, অ্যাক্সিডেন্টে অনেক ব্লাড বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমার বেশি পরিমাণে ব্লাড দরকার। শুধুমাত্র রেড বোন ম্যারো কাজ করতে পারছে না, সে যেটা উৎপন্ন করছে সেটা কাজ চলছে না, বা হয়তো রেড বোন ম্যারোই এফেক্টেড হয়ে গেছে, সে তার কাজ করতেই পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমার যে ব্লাড সেলস তৈরি করে কে? ইয়েলো বোন ম্যারো, তখন কিন্তু ইয়েলো বোন ম্যারো তৈরি করে। তাহলে ইয়েলো বোন ম্যারো কী করে? এমার্জেন্সি কন্ডিশানে ইয়েলো বোন ম্যারো ক্যান কনভার্ট in red bone marrow। অর্থাৎ কি, যদি তোমার কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় বা কোনো এমার্জেন্সি কন্ডিশান হয়, যখন রেড বোন ম্যারো কাজ করতে পারছে না বা রেড বোন ম্যারো একা সামলাতে পারছে না, তখন কি হয়? তখন ইয়েলো বোন ম্যারো কিন্তু ব্লাড সেলস কিন্তু তৈরি করে, ঠিক আছে। মনে করো তোমার বাড়িতে তুমি পড়াশোনা করছো, তোমার কোনো কাজ নেই, তোমার সংসার সামলানোর কোনো দায়িত্ব নেই। কেন নেই? কারণ তোমার উপরে তোমার পেরেন্টস আছে, তোমার বাবা মা আছে। তারা কি করছে? তারা সংসার সামলালো, বাইরের কাজ, যাবতীয় কাজকর্ম, টাকা রোজগার করা, ইনকাম করা, সমস্ত কাজ তারা দেখে নিচ্ছে। এই কারণে তোমার এখন কোনো কাজ নেই, তোমার কোনো রকমের কোনো সমস্যা নেই, চুপচাপ বসে আছো। কিন্তু হয়তো দেখা গেল এমন হঠাৎ কোনো একটা ক্রাইসিস চলে এলো, যার কারণে কি হলো, তোমার বাবা বা মা যে আছে, তোমার পেরেন্টস, তারা কি করছে? তাদের একার পক্ষে সংসারটা সামলানো সম্ভব হচ্ছে না, তারা একা হয়তো সংসারের হালটা ধরতে পারছে না, ঠিক আছে, ফ্যামিলি সামলাতে পারছে না। বা তোমার বাবা অসুস্থ হয়ে পড়লেন, মা অসুস্থ হয়ে পড়লেন, তখন কি করবে? তখন তুমি তোমার সংসার সামলানোর জন্য তুমি উঠে পড়ে যাবে, তাই না? তুমি তখন তোমার ফ্যামিলির সাপোর্ট হবে, তোমার ফ্যামিলিকে সাপোর্ট করবে, ঠিক আছে। তোমার বাবা যখন কাজ করতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, বা তার একটা সাপোর্টের প্রয়োজন, সে একা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন তুমি যাবে ইনকাম করতে, তাই না? ঠিক সেই রকমই রেড বোন ম্যারো কী হচ্ছে? মেনলি কাজ করে রেড বোন ম্যারো, ঠিক আছে। রেড বোন ম্যারো মেনলি কী করে? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট উৎপন্ন করে, ফরমেশন করে। কিন্তু যদি কোনো কারণে এমার্জেন্সিতে সে কাজ করা বন্ধ করে দেয় বা কাজ করতে পারে না, ক্ষমতা হারিয়ে ফেলে, বা বেশি হয়তো দরকার, সে একা সাপোর্ট দিতে পারছে না, তোমার বাড়িতে হয়তো কোনো কারণে তোমার বোনের বিয়ে হয়েছে, তখন তোমার বাবার যে একার যে ইনকাম সেটা হবে না, আরও বেশি সাপোর্টের দরকার, তখন তুমি যে করে হেল্প করবে, ঠিক আছে। ঠিক সেই রকমই রেড বোন ম্যারো হয়তো একা সাপোর্ট দিতে পারছে না, প্রচণ্ড পরিমাণে ব্লাড দরকার, তখন কি করবে? তখন ইয়েলো বোন ম্যারো হেল্প করবে, ঠিক আছে। কি হেল্প করবে না? সে তখন ব্লাড ফরমেশন করবে, ঠিক আছে। তাহলে কি, এমার্জেন্সি কন্ডিশানে ইয়েলো বোন ম্যারো রেড বোন ম্যারোয় তৈরি হয়, কনভার্ট হয়, ঠিক আছে। ইটস আ ক্লিয়ার, ঠিক আছে। তো তাহলে আমাদের বোন ম্যারো কোথায়, আমাদের ব্লাড কোথায় তৈরি হয় তোমরা বুঝতে পারো। আর প্লাজমা তো আমরা জল খাচ্ছি, জলটাই তো প্লাজমা তো তরল পদার্থ, তাই না? এবারে বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? বাচ্চাদের দেখো, বাচ্চাদের হাড় তো খুবই ছোট ছোট হাড়, তাই না? ছোট ছোট হাড়, তো তাদের যে হাড়গুলো, তার মাঝখানে তো পেস পাচ্ছে না, তাই না?
হাড়গুলো খুবই ছোট ছোট হাড়, তার মাঝখানে যে এই যে ফাঁকা জায়গা, ফাঁকা স্পেস, সেটা ঠিকমতো পাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। তাহলে সেখানে তার হাড়ের মধ্যে তার বোন ম্যারোতে কী হচ্ছে, আমাদের ব্লাড সেলস তৈরি হচ্ছে না, হতে পারছে না, কারণ তার সেই স্পেসটা পাচ্ছে না, সেই জায়গাটা পাচ্ছে না যথাযথ। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কী হবে, বাচ্চাদের ক্ষেত্রে কোথায় রক্ত উৎপন্ন হবে, ব্লাড সেলস কোথায় ফর্মেশন হবে না, লিভার। লিভারে কি হয়, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড সেলস লিভারে তৈরি হয়, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে ব্লাড সেলস লিভারে তৈরি হয়। লিভার অপশানে যেটা থাকবে সেটা করবে, যদি লিভার থাকে লিভার করবে, লিভার কিন্তু অ্যাকচুয়াল রাইট। যদি লিভার না থাকে তখন ঘাবড়াবে না, তখন স্প্লিন করবে, ঠিক আছে, প্লিহা, ঠিক আছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ব্লাড সেলস কোথায় উৎপন্ন হয়, লিভার বা স্প্লিন। কেন, কারণ হচ্ছে বাচ্চাদের যে বোন ম্যারোর যে স্পেসটা, সেই স্পেসটা কিন্তু যথাযথ নয়, ঠিক আছে, এই কারণে তাদের ব্লাড ফর্মেশন কোথায় হয়, লিভারে হয়। এবারে তোমরা সবাই রক্ত নিশ্চয় সবাই দেখেছো, রক্ত কাটলে কী রঙের দেখায়, লাল রঙের, তোমরা সবাই দেখেছো, কেউ দেখোনি এমন হয়তো নেই কেউ, আর যদি কেউ থাকো সে হচ্ছে কি অন্য গ্রহের প্রাণী, অন্য জায়গার প্রাণী, পৃথিবীর মানুষ নয় সে। তো রক্তের কালার তোমরা সবাই দেখেছো, ঠিক আছে, রক্তের কালার কি, রক্তের কালার কি, রেড, রেড, রক্তের রং কি, রেড। তো রক্তের রং রেড কেন, রক্তের রং রেড কেন, তোমরা সবাই ছোটবেলায় সবাই পড়েছো এটা, যে রক্তের রং লাল রঙের কারণ তার মধ্যে হিমোগ্লোবিন নামক কি থাকছে, এক প্রকারের পিগমেন্ট থাকছে। হোয়াট ইজ দিস পিগমেন্ট, রক্তের রং তাহলে লাল কেন, কারণ তার মধ্যে হিমোগ্লোবিন নামক পিগমেন্ট থাকে, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে ভেঙে দেখি, হিমো মানে কি আর গ্লোবিন কি। হিম 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 মানে হচ্ছে গিয়ে, হিম মানে হচ্ছে গিয়ে এখানে আয়রন, আয়রন, ঠিক আছে। দেখো এখানে হিমোগ্লোবিনের কারণে রক্তের রং কি হচ্ছে, রেড। আরেকটা কিন্তু আছে, আমাদের মাসেলসের রঙও কিন্তু লাল কালারের, ঠিক আছে। তোমরা যদি কোনো জায়গায় ছিলে যায় বা কোনো কেউ যদি মাসেলস দেখে থাকো, দেখবে সেটাও কিন্তু লাল কালারের হয়। যখন মাংস কাটবে দেখবে তার যে মাসেলসগুলো বেরোয়, মাংসগুলো যেগুলো বেরোয় সেগুলো কিন্তু লাল কালারের হয়। হ্যাঁ, মাংস কাটলে যারা দোকানে মাংস আনতে গেলে লক্ষ্য করবে, মাংসের যে মাংস এটাকে আমরা বলি, সেটাই হচ্ছে কি মাসেলস, তো সেগুলোও কিন্তু লাল কালারের হয়। কেন, কারণ তার মধ্যে মায়োগ্লোবিন নামক এক প্রকারের প্রোটিন থাকে, পিগমেন্ট থাকে, কি থাকে, মায়োগ্লোবিন। মায়ো মানে হচ্ছে গিয়ে কি, মায়ো মানে হচ্ছে গিয়ে পেশি, মাস, ঠিক আছে। আর হিম মানে হচ্ছে গিয়ে আমাদের ব্লাড। তাহলে হিমোগ্লোবিন মানে সেটা কোথায় থাকবে, অবশ্যই ব্লাডে থাকবে, ঠিক আছে, হিমোগ্লোবিন মানে অবশ্যই ব্লাডে থাকবে। তাহলে হিমো মানে এখানে কি বোঝাচ্ছে, আয়রন, ঠিক আছে। আর গ্লোবিন মানে হচ্ছে কি এক প্রকারের এটা একটা প্রোটিন। গ্লোবিন হচ্ছে কি এক প্রকারের প্রোটিন, আর হিম মানে হচ্ছে কি আয়রন। তো এই হিমোগ্লোবিনে কি হয়, হিমোগ্লোবিনকে কিন্তু শর্টে বলা হয় এইচবি, ঠিক আছে। যেরকম অক্সিজেনকে শর্টে O2 লেখা হয়, ঠিক সেই রকমই কিন্তু হিমোগ্লোবিনের শর্টে এইচবি লেখা হয়, ঠিক আছে। তো হিমোগ্লোবিনে কি হয়, এরকম মনে করো, এটা হচ্ছে কি হিমোগ্লোবিন একটা, এর কিন্তু চারটা হাত থাকে, ঠিক আছে, চারটা হাত থাকে।
তো সেখানে কি হয়, সেখানে হচ্ছে গিয়ে অক্সিজেন যুক্ত হয়। ঠিক আছে, তাহলে একটা হিমোগ্লোবিন হাইয়েস্ট কতগুলো অক্সিজেন যুক্ত করতে পারে? হাইয়েস্ট 4টা অক্সিজেন যুক্ত করতে পারে। ঠিক আছে, আর সবথেকে কম পক্ষে যদি দেখায় তাহলে কিন্তু 2টো হবে। তো এই আয়রনের সাথে কি হয় দেখো, আমরা যদি দেখি যে হিমোগ্লোবিন, আমরা এর আগে আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে গিয়ে রক্তের রং লাল। কেন? কারণ তার মধ্যে হিমোগ্লোবিন নামক পিগমেন্ট থাকে বলে। তো হিমোগ্লোবিনের রং তাহলে কি? কি বলছেন? সাধারণ কথা, হিমোগ্লোবিনের রং লালই হবে, এই কারণে হচ্ছে কি রক্তের রং লাল? না, হিমোগ্লোবিনের রং কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা এর রং দেখি, এর যদি অ্যাকচুয়াল রং দেখি, এর অ্যাকচুয়াল রং হচ্ছে গিয়ে পার্পেল। ঠিক আছে, যেটাকে আমরা বলছি বেগুনি, পার্পেল বা বেগুনি, বেগুনি। ঠিক আছে, হিমোগ্লোবিনের অ্যাকচুয়াল রং বেগুনি, তাহলে আমাদের রক্তের রং হওয়া উচিত বেগুনি। লাল কেন হচ্ছে? অদ্ভুত কথা বলেন তো আপনি। অ্যাকচুয়ালি হয়টা কি দেখো, হিমোগ্লোবিন, হিম মানে হচ্ছে গিয়ে আয়রন, আর গ্লোবিন মানে হচ্ছে গিয়ে এক প্রকারের প্রোটিন, ব্লাড প্রোটিন। ঠিক আছে, তো এই হিমে অর্থাৎ আয়রনের সাথে কি হচ্ছে, আয়রন মানে যাকে আমরা নর্মাল ভাষায় কি বলি, লোহা। ঠিক আছে, তোমরা সবাই বলো, সেই লোহার সাথে কি হয়, অক্সিজেন যুক্ত হয়ে রেড কালারের সৃষ্টি করে। অ্যাকচুয়াল হিমোগ্লোবিনের রং কিন্তু পার্পেল, বেগুনি। ঠিক আছে, কিন্তু এই যে আমাদের হিমোগ্লোবিনের মধ্যে থাকছে আমাদের লোহা, এই তো করছে গন্ডগোল। কি গন্ডগোল করছে? এর সাথে অক্সিজেন এসে যুক্ত হচ্ছে। আমরা জানি যে হিমোগ্লোবিন কি করে, অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, তাই না? সেই যে অক্সিজেন যে এর সাথে যুক্ত হচ্ছে, সেই অক্সিজেন যুক্ত হয়ে রং করে দিচ্ছে লাল, আয়রনের সাথে বিক্রিয়া করছে, দেন রং করছে কিনা লাল। তোমরা যদি দেখো লোহা তোমরা দেখে থাকবে সবাই, তো সেই লোহাকে কি করবে, লোহার জিনিসকে অনেকদিন বাইরে ফেলে রাখবে, বাইরে ফেলে রাখলে দেখবে সে লাল, তার উপরটা কিন্তু লাল রং হয়ে যায়, তাই না? লাল রঙের কিছু আয়রন হচ্ছে গিয়ে নিচে পড়ে। আমরা লোহা রং সাধারণত লালই দেখেছি। আর তো কিসের জন্য? কারণ হচ্ছে গিয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার রং কিন্তু রেড কালারের হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হিমোগ্লোবিনের রং, তাহলে আমাদের রক্তের রং কেন লাল হচ্ছে? কারণ হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, সেই অক্সিজেন যুক্ত হয়ে এর রং তৈরি করে লাল। এমনি যদি অ্যাকচুয়াল হিমোগ্লোবিনের রং জিজ্ঞাসা হয় তাহলে পার্পেল থাকলে পার্পেল করবে, আর যদি পার্পেল না থাকে তখন রেড করবে। ঠিক আছে, এবারে আমাদের প্রকৃতিতে লোহার কিন্তু 2টি রূপ পাওয়া যায়, লোহার 2টি রূপ পাওয়া যায়, লোহার 2টি রূপ পাওয়া যায়। কি কি না? হচ্ছে গিয়ে এটাকে বলে ফেরাস, একটা হচ্ছে গিয়ে ফেরাস, আর একটা হচ্ছে গিয়ে ফেরিক। আমাদের প্রকৃতিতে লোহার 2টো রূপ পাওয়া যায়, একটা ফেরাস রূপে আর একটা হচ্ছে ফেরিক রূপে। তো দুটো যে রূপ পাওয়া যায়, তার এই দুটোর মধ্যে আমাদের বডিতে যে আয়রন পাওয়া যায় সেটা কোনটা পাওয়া যায়? আমাদের বডিতে তো আয়রন থাকে, আমরা দেখলাম যে হিমোগ্লোবিনের সাথে আয়রন যুক্ত থাকে, হিমোগ্লোবিনের সাথে আয়রন যুক্ত থাকেই বলে তার রং হচ্ছে লাল, তাই না? আমরা দেখলাম যে এর সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে বলেই এর রং হচ্ছে লাল। তো আমাদের দেহের মধ্যে যে আয়রন থাকছে, কোন আয়রনটা থাকছে? আমাদের দেহের মধ্যে কিন্তু ফেরাস থাকে, আমাদের দেহের মধ্যে কিন্তু আয়রনের ফেরাস রূপটা থাকে। ঠিক আছে, এই কারণে আমাদের প্রেগনেন্ট মহিলাদের কিন্তু আয়রন ট্যাবলেট, ফেরাস ট্যাবলেট দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা দেখবে যে আমরা তোমরা দেখবে আমাদের যে বাইর থেকে যে আমরা দেখতে পাই, সেটা কি দেখতে পাই? আমরা দেখবে হাত মুঠো করলে দেখো নীল কালার কিন্তু কিছু শিরা গেছে, কিছু টিউব গেছে। হ্যাঁ, সরি, তো নীল কালারের কিছু কিন্তু টিউব দেখতে পাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে ভেইন মানে হচ্ছে গিয়ে শিরা। ঠিক আছে, তো শিরার মাধ্যমে কিন্তু সবসময় কী হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড তৈরি হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড কী হয়, ফ্লো হয়।
আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হচ্ছে কি তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত থাকে, আর সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত হলে কিন্তু তার রং কিন্তু নীল হয়। তো আমরা দেখি ব্লাড কিন্তু দু প্রকারের। ব্লাড কি হচ্ছে, এক ঘন্টা পুরোটা দিয়ে দিও। তো ব্লাডের যদি আমরা টাইপ দেখি, ব্লাড কিন্তু দু প্রকারের, একটা হচ্ছে গিয়ে অক্সিজেনেটেড, আর একটা হচ্ছে গিয়ে ডিঅক্সিজেনেটেড। অক্সিজেনেটেড আর একটা ডিঅক্সিজেনেটেড। অক্সিজেনেটেড ব্লাড মানে কি তার সাথে কি থাকে, অক্সিজেন যুক্ত, অক্সিজেন যুক্ত। আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনের সাথে কি হয়, CO2 যুক্ত থাকে, ঠিক আছে, CO2 যুক্ত। অক্সিজেনেটেড মানে বুঝতে পারছো যে এর মাধ্যমে অক্সিজেন থাকছে। ডিঅক্সিজেনেটেড মানে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত, তাকে বলছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা কি হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ইনপিওর ব্লাড, ইনপিওর অর্থাৎ অশুদ্ধ, আর এটা হচ্ছে কি পিওর, পিওর ব্লাড, ঠিক আছে, শুদ্ধ রক্ত। তো অক্সিজেন যুক্ত ব্লাড বা পিওর ব্লাডের রং কি, আমরা দেখেছি যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হলে কি হবে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হলে তার রং কি হবে, রেড। রেড কেন রেড হয় আমরা দেখেছি এর আগে। ঠিক সেই রকমই হিমোগ্লোবিনের সাথে যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তখন কিন্তু তার রং হবে নীল, ব্লু, ঠিক আছে, তার রং কি হবে, তার রং হবে ব্লু, তার রং কি হবে, তার রং হবে ব্লু, ঠিক আছে। এই কারণ তোমরা দেখবে আমরা যে বাইর থেকে যে আমরা শিরাগুলো দেখতে পাই, ভেন দেখতে পাই, শিরার মাধ্যমে সবসময় কি হয়, সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো হয়, ঠিক আছে, শিরার মাধ্যমে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো হয়। এই জন্য আমরা যদি আমরা শিরাগুলো বাইর থেকে দেখি, দেখবে সবুজ কালারের, নীল সবুজ কালারের দেখায়। কেন, কারণ হচ্ছে গিয়ে তার মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকছে, আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত। কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডের কালার কি হয়, ব্লু কালার হয়, নীল রঙের হয়, ঠিক আছে। এই কারণে হচ্ছে কি আমরা বাইর থেকে যে শিরা দেখতে পাই সেগুলো ব্লু কালারের দেখতে পাই। আর আমাদের আর্টটি যে থাকে অর্থাৎ ধমনী, সেটা কিন্তু সবসময় শরীরের ভিতরেই থাকে, বাইর থেকে যেটা দেখা যায় বা বাইরের দিকে কিন্তু শিরাগুলো বাইরের দিকে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে একটা ব্যক্তির দেহে কত পরিমাণ ব্লাড থাকতে পারে একটা ব্যক্তির দেহে, ঠিক আছে, ব্লাডের পরিমাণ। তো আমরা যদি দেখি মেলের ক্ষেত্রে যদি দেখি কত হবে, সেটা হচ্ছে গিয়ে 6 to 7 লিটার। ফিমেল 5 to 7 লিটার, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে কি হবে, ফিমেলের ক্ষেত্রে 4 to 5 লিটার। কেন, দেখো ফিমেলের কিন্তু বডির যে কোনো অঙ্গের যদি আমরা দেখি, যে কোনো অঙ্গের ওয়েট কিন্তু সর্বদাই কম, ঠিক আছে। এই কারণে ফিমেলের ক্ষেত্রে কিন্তু কম হয়, এই কারণে ফিমেলের বডি ওয়েট কিন্তু কম হয় সর্বদা। আর মেলের হচ্ছে কি 5 to 7 লিটার। আমরা যদি গড়ে দেখি, অ্যাপ্রক্সিমেটলি দেখি, তাহলে কিন্তু একটি ব্যক্তির দেহের ওজনের 7% কিন্তু তার কি থাকে, রক্তের ওজন। তার মানে তোমার যত ওজন তার 7% বের করো তোমার ওজনের সাথে, সেটা তোমার 7% যত হবে সেটা কিন্তু তত পরিমাণ কিন্তু সেই পরিমাণ কিন্তু ব্লাড তোমার দেহের মধ্যে আছে,
ঠিক আছে। একটা ব্যক্তির দেহের ওজনে 7% ব্লাড কিন্তু আমাদের বডির মধ্যে থাকে। তো আজকে আমরা ব্লাডের ওভারভিউ দেখে নিলাম, এরপর আমরা ব্লাড সেল সম্পর্কে পড়বো, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সমস্ত কিছু সম্পর্কে এর পরের দিন আমরা পড়বো। তো আজকের ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।